দক্ষিণ পশ্চিম পাড়ার দিকে কয়েকটা খুনের ঘটনায় আলোড়ন ফেলে দিয়েছে চারিদিকে। মৃতার নাম সীমা মালি। কয়েক মাস হলো বিয়ে হয়ে এই গ্রামে এসেছে সীমা। বাড়িতে লোকসংখ্যা কম থাকার জন্য সীমার স্বামীকে মাঝে মাঝেই ব্যবসার কাজে বাইরে যেতে হয়। আর তখনই এই ঘটনা। রোজ রোজ বসে বসে কত গিলবে আর, হ্যাঁ? এক পয়সা রোজগারের তো মুরত নেই। এদিকে সকাল থেকে একটার পর একটা আবদার, একটার পর একটা অর্ডার, সেগুলো তো জারি রয়েছে। চা দাও, বিস্কিট দাও। আবার শুধু চা বিস্কিট হবে না, তার সঙ্গে ডিমের অমলেট চাই। অসহ্য হয়ে গেছি আমি। গেলে উদ্ধার করো আমাকে। এই শোনো, বেরো না গো, বেরো না একটু বাড়ি থেকে। প্রতিদিন সকাল সকালে ন্যাকামি না আমার আর সহ্য হয় না, সহ্য হচ্ছে না আমার। কিচ্ছু তো হবে না তোমার দ্বারা, কিচ্ছু কোনোদিনও হয়নি আর হবেও না। কেন এই খুনের কারণ পুলিশ এখন কেন? আমার একটা কথা রাখবে গো, এই যে টিভিতে দেখছো মরা মেয়েগুলোকে, আমাকে ওদের মতো মেরে দাও, মেরে দাও, শান্তি পাই আমি। ভেতরে থানাতে পাঠানো হচ্ছে স্পেশাল এক টিম, তাতে কি সমাধান সূত্র মিলবে? লজ্জা নেই না? প্রতিদিন সকাল সকাল এক নাটক তোমার ভালো লাগে? হ্যাঁ, আমি প্রতিদিন চিৎকার করে মরি, গলা ফাটিয়ে মরি, আর তুমি এক কান দিয়ে ঢুকি আরেক কান দিয়ে সমস্ত কথা বের করে দাও। গন্ডারও তো এরকম কথা শুনলে একবার ঘাড় ঘুরিয়ে তাকাতো। লজ্জা হয় না না তোমার? মানুষ তুমি? জীবনটা নষ্ট করে দিয়ে আমার মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। আমি কি হলো দেখে দিকে দাও। তুমি আর আমি খেটে মরবো, রক্ত ছড়াবো, আর আরেকজন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবেন। দেখে এসো গিয়ে আমার পাশের পাড়ার বন্ধু মিনুকে, কি সুন্দর গুছিয়ে সংসারখানা করছে। ওর বর খোকনদা ওকে সব সময় সবকিছুতে সাহায্য করে। সেই জন্যই তো মেয়েটা কি সুন্দর বাড়িতে বসে বসে অর্ডারি মালগুলো সাপ্লাই দেয়। আর উনি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছেন। টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন কি না কিনেছে মেয়েটা 2 বছরে। আর তুমি সে কবে থেকে বলছি ফ্রিজটা সারাও না, বাবুর কথা কানেই যায় না, উনি এত ব্যস্ত। অকুম্মার ঠিকই কথা কারেক্টটা। কেন না কেন বলো, কেন চুপ করবো আমি? তারা প্রতিবেশী জানুক, সবাই শুনুক তোমার ছেলে আমাকে কত সুখে রেখেছে, রাজরানী করে রেখেছে, সবাইকে জানতে হবে না সেটা? শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি এখানে পড়ে আছি আম্মি, নাহলে কবে চলে যেতাম। কেন বলো তো? আব্বা আমি চলে যাওয়ার পর কেন মানুষ করতে গেলে তুমি আমাকে? পাঠিয়ে দিতে কোনো অনাথ আশ্রমে, তাহলে তো এই কুলাঙ্গার ছেলের মুখ আর আমাকে দেখতে হতো না। আরেকজন মৃতার নাম মঞ্জুলা বেরা, দক্ষিণ পাড়াতে থাকে। অদ্ভুতভাবে তাকেও খুন করা হয়েছে। কেন এই খুন? তুমি কেন চোখের জল ফেলছো? কেন কোনো সমাধান করতে পারছেন না? চোখের জল ফেলে যদি কোনো লাভ হওয়ার হতো তাহলে আগেই হতো। নিকার পর থেকে তো আর কম চোখের জল ফেলিনি। চোখের জল ফেলে কোনোদিনও কোনো লাভ হয়নি আর হবেও না। কি কুক্ষণে যে তোমার কথা শুনেছিলাম, তোমার কথা শুনলাম আর নিজের মরণ নিজে ডেকে আনলাম। কারণ পুলিশ এখন কেন কোনো সমাধান করতে পারছেন না? পরপর অল্প বয়সী বিবাহিত মেয়ে দেখলে তুমি টিভির অবস্থা আবার বাড়িয়ে দিল। টিভি আজ আমি ভেঙে ছাড়বো। ছেড়ে দাও আমাকে, শেষবারের মতো বলছি। ভালো কথায় কাজ হলে ভালো, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থায় নেবো এবার। ছাড়ো তো, ভালো লাগে না। তোমার থেকে ঢের ভালো ছেলে না আমার একটা ইশারার জন্য বসে আছে। সেরম হলে এই ঘর ছেড়ে চলে যেতে আমি দুবারও ভাববো না। তেজ দেখিয়ে চলে গেল। তেজ দেখাচ্ছ কাকে? তাও তোমার তেজ বুঝতাম যদি 2 পয়সা রোজগার করার মুরত থাকতো। চলে যাব, একদিন ঠিক চলে যাবো, খোদা কাসম আমি ঠিক চলে যাব। আর সহ্য হয় না, আর সহ্য করতে পারছি না এভাবে। পারবো না। মিনুর বাড়িতে যাচ্ছি, দেখি ব্লাউজ কটা দিয়ে যদি কটা টাকা পাই। তুমি মুড়ি তরকারি খেয়ে নিও কেমন? আমি খেয়ে নেব, চিন্তা করো না।
কি চাই? মিটার রিডিং নিতে এসেছিলাম। বাড়িতে আসলে এখন কেউ নেই, আপনি বরং কাল সকাল সকাল আসুন। এক মিনিট। আমাদের ইলেকট্রিক অফিস থেকে প্রতিদিন কিছু বাড়ির নাম্বার দেওয়া হয়, ওটা আমাদের প্রতিদিনের কোটা, অন্যদিন আসলে হবে না। আপনি দেখিয়ে দিন না মিটার বক্সটা কোথায় আছে, আমি দেখে নিচ্ছি। আমার 2 মিনিটও সময় লাগবে না। ও তুমি মিটার রিডিং এর কাজ করছো আজকাল? ভেতরে এসো এসো এসো, আমি দেখিয়ে দিচ্ছি তোমায়। এসো এসো এসো, এই আমাদের মিটার বক্স। একটু তাড়াতাড়ি করবে, আমার শাশুড়ি মা আসলে ব্লাউজের অর্ডার নিতে বাইরে গেছেন। আসলে একা থাকলে দরজা খুলতে উনি বারণ করেছেন। একটু তাড়াতাড়ি করো না। জল পাওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। আপনারা কি এই মুহূর্তে আপনাদের বাড়িতে নিশ্চিন্তে বসে আছেন, নাকি আপনার মনেও শঙ্কা জাগছে যে বেথুয়া ডহরির মতন ঘটনা আপনার আশেপাশেও ঘটতে পারে, আপনার আশেপাশে থাকতে পারে এই রকম একজন সিরিয়াল কিলার যে একের পর এক খুন করে চলেছে গলায় চেইন জড়িয়ে? নমস্কার, আমি সুদীপ মুখার্জি, সিরিয়াল কিলারের রোমহর্ষক কাহিনী নিয়ে আপনাদের সামনে। সরি, ভুল বললাম, কাহিনী নয়, সত্যি ঘটনা। শহর জুড়ে আতঙ্ক, পর 3টে খুন। কোন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সুন্দরী মহিলাদের গলায় সাইকেলের চেইন জড়িয়ে তাকে খুন করে, ধর্ষণ করে, তার সমস্ত মূল্যবান জিনিসপত্র চুরি করে উধাও হয়ে যাচ্ছে। কে সে? পুলিশ তোলপাড় করে খুঁজে চলেছে, কিন্তু খুনি অধরাই। কারণ সে রেখে যায় না কোনো সূত্র, ব্যবহার করে গ্লাভস। খুনিকে কেউ দেখেনি, কেউ জানে না, কেউ চেনে না। আর তার টার্গেট সুন্দরী সদ্য বিবাহিতা মহিলা। এই খুনের কারণ কি? পুলিশ যখন নাজেহাল, সেই সময় ডিএসপি আলমগীর খান এই তদন্তের ভার নিলেন। ইনি সেই আলমগীর খান যিনি এর আগেও অন্য একজন খুনিকে ধরে আলোড়ন ফেলে দিয়েছিলেন। সেই আলমগীর খান তার টিম নিয়ে হাজির বেথুয়া ডহরি থানায়। আসুন দেখে নি তিনি এই সিরিয়াল কিলারকে ধরতে পারলেন কিনা। ফার্স্ট মার্ডার দত্তবাগান, সেকেন্ড রহিমপাড়া, থার্ড মসজিদ গলি। 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে। খুনের পদ্ধতি সব ক্ষেত্রেই এক। প্রথম, সাইকেলের চেন দিয়ে তাকে চোখ করা হয়। সেকেন্ড, ভারী কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করে তাকে খুন করা হয়। থার্ড, সেই বডিকে রেপ করা হয়। অ্যান্ড ফোর্থ, সেই বাড়ির সমস্ত গয়না গাটি চুরি করা হয়। তার এত বড় একটা শহরে দোষীকে খুঁজে বার করবো কি করে? সে তো কোনো রকম কোনো ক্লিউ রেখে যাচ্ছে না, শুধুমাত্র সাইকেলের চেন ছাড়া। কতদিন সার্ভিস করছেন আপনি? অনেক ক্ষেত্রে একটা ক্লিও পাওয়া যায় না। তার জন্য কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? সরি স্যার। কোনো সরি শুনতে চাই না, কাজ চাই। সিএম থেকে এসডিপিও সবাই প্রশ্ন করছে আমরা কেন কিছু করতে পারছি না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। Got it? Yes, sir!
সবাই একটা কথা ভালো করে বুঝে নাও, এই অপারেশনটা আমাদের আন্ডার কভারে থেকে করতে হবে। কেউ যেন বুঝতে না পারে আমরা পুলিশের লোক, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। সবাইকে গ্রামের লোক সাজতে হবে, কেউ মাছওয়ালা, কেউ ঝাড়ুদার, কারো চায়ের দোকান, সবাই নিজেদের মধ্যে ওয়্যারলেসে যোগাযোগ রাখবে। চলুন চলুন। আসুন দেখি, আসুন। না ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসুন 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 আসুন। আমরা সবাই আছি, বি স্টাডি। গুড গুড। চল। আসুন আসুন, বসুন। চল। চলুন। আপনি কে? এভাবে থানায় ঢুকলেন কেন? এনি প্রবলেম? হ্যাঁ বলুন 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 বলুন। ইয়ে স্যার, হ্যাঁ স্যার। কি? এক্ষুনি আসছি। চেয়ারম্যান আমার চাকরি না খেয়ে ছাড়বে না। এই শোনো, আমাদের এক্ষুনি বেরোতে হবে, 4 নম্বর মার্ডার হয়ে গেছে। কি বলছেন কি স্যার? মুভ তাড়াতাড়ি, মুভ ফাস্ট। কি হয়েছে বলুন? আপনি বসুন, আমি আসছি। এই শোনো, মেজরবাবুকে বলো ওর সমস্ত রিপোর্ট লিখে রাখবে, আমি এসে দেখবো। রাইট, মুভ ফাস্ট। স্যার, ওনার হাজবেন্ড আর ওনার শাশুড়ি। কে প্রথম বডি দেখেছেন আপনাদের মধ্যে? আমি ব্লাউজের অর্ডারে মাল দিতে বাইরে গিয়েছিলাম, গ্রামের বাইরে। এসে দেখি। তারপর কি করলেন? প্রথমে আমার ছেলে খোকনকে ফোন করি, পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, মাথা ঘোরাচ্ছিল। তারপর খোকন এসে পুলিশকে খবর দেয়। আর কেউ ছিল না? পাড়া প্রতিবেশী? আমার চিৎকার শুনে লোকজন সব ছুটে এসেছিল। পাড়া প্রতিবেশী যারা এসেছিল তাদের একটু জিজ্ঞাসাবাদ করবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এখন আসুন, বডি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করুন। শুনুন, খোকন আর মিনুর সম্পর্ক কেমন ছিল, ওদের অর্থনৈতিক অবস্থা বা ওদের কোনো সত্য ছিল কি না, সেসব আমার জানা দরকার। খোকনকে অবশ্যই চোখে চোখে রাখবেন, ও কোথায় যায় কি করে তার ডিটেলস আমার চাই। ওকে? তাই কে ওখানে?
চল চল। বারে বারে তো ঘু ধান খেয়ে যেতে পারে না, তাই না? আমি কিছু করিনি স্যার, বিচার করে। তাহলে পালাচ্ছিস কেন? সত্যি বলছি স্যার। চল। ফোন করে পালানো হচ্ছে, হ্যাঁ? কি ভেবেছিলিস বড় বড় এক ভুল করবি আর তুই ধরা পড়বি না? হ্যাঁ, আমি খুন করিনি, বিচার করুন। তাহলে কে করেছে? আমি কিছু জানি না। ভালো ভালো কথার উত্তর দে, নইলে কথা বার করতে আমরাও জানি। আর কত বলবো, আমি কিছু করিনি। আমি গাড়ি থেকে নামার পর তুই ইঁদুরের মতো লুকিয়ে লুকিয়ে কি দেখছিলিস? কি ভেবেছিলিস কেউ তোকে চিনতে পারবে না? কিছু হলে গর্তে ঢুকে যাবি। বল! না স্যার, একদম না। চুপ! কোথায় থাকিস? কি করিস? কি নাম তো বল! আমি কিছু করিনি, মায়ের তুমি বলছি স্যার। স্যার, সোজা কথায় উত্তর দেওয়ার লোকে নয়, আমাদের কাছে ছেড়ে দিন, জন্য অন্য দাওয়াই আছে। ছেড়ে দিন স্যার। চল চল। আপনি বসুন, আমি আসছি। অধিকারী বাবু, অধিকারী বাবু। ইয়েস স্যার। সকালে যে মেয়েটি রিপোর্ট লেখাতে এসেছিল তার রিপোর্ট দেখানো হয়েছে? না স্যার, কেন? আপনি চলে যাওয়ার পরেই ওনাকে আর খুঁজে পাইনি। যান মিস্টার মন্ডল। ইয়েস স্যার। সকালে যে মেয়েটি এসেছিল তাকে দেখুন তো থানার বাইরে কোথাও খুঁজে পান কিনা। যান। একটু কিছু বলতে চেয়েছিলাম। কি বলতে চেয়েছি? স্যার, বিশ্বাসবাবু এসছেন। পাঠিয়ে ওকে স্যার। আসুন। স্যার, যে রিপোর্টগুলো চেয়েছিলেন পেন ড্রাইভের ভিতরে রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, সাসপেক্টের নাম রাজু মণ্ডল, বাড়ি গোয়ালপাড়ায়, মামার কাছে থাকে, সেলাইয়ের কাজ জানে আর এদিক ওদিক থেকে রোজগার করে। ওর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা চেক করো। আর ও যা বলছে সেগুলো সঠিক কিনা ভেরিফাই করো। ওকে স্যার। কি অবস্থা আলমগীর? আমরা সব রকম ভাবে চেষ্টা করছি খুনিকে ধরার। এই একই কথা অনেকদিন ধরে শুনে যাচ্ছি। 4-4টে খুন। আমার 24 ঘন্টার মধ্যে খুনিকে লকআপে দেখতে চাই। বুঝতে পেরেছ? ওকে স্যার। ইতিমধ্যে শহরে ঘটে যায় আরো একটি এইরকম খুনের ঘটনা। এরকম আরো যে কত ঘটনা ঘটবে কেউ জানে না। শহর জুড়ে আতঙ্ক, আর মিডিয়া তুলোধনা করে চলেছে পুলিশকে। পুলিশ কেন এখনো খুনিকে, অপরাধীকে ধরতে পারলো না? পুলিশ কিন্তু রাজু মণ্ডল নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজু মণ্ডল কি সত্যি অপরাধী, নাকি পুলিশ একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে তার দায় সারতে চাইছে? রাজু মণ্ডল যদি অপরাধী না হয় তাহলে সে খুনের ঘটনাস্থলে কি করছিল? এটা তো পরীক্ষিত সত্য যে খুনি তার অপরাধের জায়গায় বারে বারে ফিরে ফিরে আসে। রাজু মণ্ডলও সেরকমই এসেছিল, তাই বুঝি সে আলমগীরকে দেখে ছুটে পালাতে চাচ্ছিল। ডিএসপি আলমগীর কিন্তু সমস্ত প্রমাণ এবং সূত্র এক জায়গায় করে বুঝতে পারে যে যাদের খুন করা হয়েছে তারা সকলেই অল্প বয়সী এবং সদ্য বিবাহিতা। সারা বেথুয়া ডহরি শহর জুড়ে আতঙ্ক। গ্রামের মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। মহিলারা ভয়ে আশ্রয় চাইতে আসছে থানায়। ডিএসপি আলমগীর তাদের আশ্বস্ত করেন, কিন্তু একের পর এক খুন, উপর মহলের চাপ, চাকরি নিয়ে টানাটানি জেরবার ডিএসপি আলমগীর। তিনি তৈরি করেন তার প্ল্যান বি।
আসুন দেখে নেওয়া যাক কি সেই প্ল্যান বি। সবাইকে একটা কথা বলে দিই, উনি অত্যন্ত চালাক, তাই সবাই সাবধানে থাকবেন। কেউ যেন বুঝতে না পারে যে আমরা পুলিশের লোক। মনে থাকবে, আপনারা যে যে বাড়িতে থাকবেন তার 1 কিলোমিটারের মধ্যে থাকবে আমাদের পুলিশ অফিসাররা। কোনো কিছু সন্দেহজনক মনে হলেই কন্ট্রোল রুমে জানাবেন। ওকে? ওকে স্যার। সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে ফাঁদে ফেলা। বাজারের রাস্তাঘাটে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অপরাধী সেই ফাঁদে পা দেয়। রাইট? রাইট স্যার। কিরে, ভালোই হলো বল। আজ তোর শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তোর হানিমুন ভালোই কাটবে। ধুর, হানিমুন না ছাই, বড় ব্যবসার কাজে বাইরে গেছে। হানিমুন না তো একেবারে বনবাস। পাঠাবো নাকি কাউকে তোকে হরণ করার জন্য? আমাকে হরণ করার মতো রাবণ এখনো জন্মায়নি। তাই নাকি? তাই তাই তাই। দাদা এখানে নামবেন বলেছিলেন? না না, আমি এখানে নামছি না। আপনি চলুন, আমি যেখানে নামবো সেখানে আমি বলে দেবো। চলুন চলুন। স্যার, ছেলেটা যা বলছে আমরা সব কিছু ভেরিফাই করে দেখেছি, একদম ঠিকঠাক বলছে স্যার। দেখি ও স্টেটমেন্ট আমি দেখবো। এ তো বলছে যে ওই এলাকায় ওই সময় একটা লাল বাইকে করে একটা অচেনা লোককে যেতে দেখেছে। আমার ওই সময়কার সিসিটিভি ফুটেজ চাই। তত ওকে স্যার। বাইকের রেজিস্টার্ড নাম্বার থেকে একটি ঠিকানা পাওয়া যায়। সেই ঠিকানায় ডিএসপি আলমগীর খান পৌঁছে যান ছদ্মবেশে। তারপর কি হলো আসুন দেখে নেওয়া যাক। সালাম আলাইকুম। আশরাফ মিয়া কোথায়? আশরাফ মিয়া আপনার ছেলে কোথায়? চিনতে পারছেন? দত্ত, কোনো খবর? হ্যাঁ স্যার, পাড়া প্রতিবেশীর কাছে খবর নিয়ে জানতে পারলাম এই বাড়িতে যিনি থাকেন ওর নাম হচ্ছে আশরাফ, আর ওর বউয়ের নাম হচ্ছে আফরিন। স্যার, ওর বউ দূর দূর থেকে ব্লাউজের অর্ডার নিয়ে এসে বাড়িতে সেটা তৈরি করে আবার দিয়ে আসে। কে? এই আশরাফকে পেলে কাজ হয়ে যেত। ঠিক আছে, যে কজন লাল মোটর বাইক নিয়ে ঘোরাফেরা করে তাদের ট্রেস করো, আর গ্রামের লোককে বলো আশরাফ ফিরলেই যেন হয় খবর দেয়। রাইট? রাইট স্যার। চলো। এর কথাই বলছিলাম স্যার। দেখুন স্যার, বেহুশ হয়ে পড়ে আছে। বাস পাচ্ছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, হাসপাতালে নিয়ে যেতে হবে ফাস্ট। ওকে স্যার। অবস্থা কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। তবে ডিএসপি আলমগীর ছেড়ে দেওয়ার পাত্র নন। তার পাখির চোখ এখন ওই মেয়েটি, যাকে থানায় কুড়িয়ে পাওয়া গেছে। শুধু অপেক্ষা তার জ্ঞান ফিরে আসা। ইতিমধ্যে উত্তরপাড়া থেকে একজন আসেন মিসিং ডায়েরি করতে। আসুন দেখে নেওয়া যাক
কার খোঁজ করছেন তিনি? কে হয় আপনার রাজু মণ্ডল? আমি ওর মামা পরাণ মণ্ডল স্যার। আমার বোন মারা যাওয়ার পর ও আমাদের বাড়িতেই থাকে। আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম স্যার। এসে আমার বউয়ের মুখে শুনে ওই 3 দিনও বাড়ি ফেরেনি। 3 দিন লাগলো আপনার থানায় এসে কমপ্লেন করতে? আসলে স্যার মাঝে মধ্যেও বাড়ির বাইরে থাকে। আমি আমার বউ বললেও কথা শোনে না, তাই আমার বউয়ের সাথে বনিবনাও নেই। আমি ভালো করে বোঝালেও শোনে না। ও কেন বাড়ির বাইরে থাকে, কি কথা শোনে না, একটু খুলে বলা যায় পরাণ বাবু? তাহলে আমাদের তদন্তের কাজে একটু সুবিধা হবে। আসলে স্যার ও একটা মেয়ের খপ্পরে পড়ে আছে। দুজনের সম্পর্ক অনেক বছর, আলাদা সম্প্রদায় বলে বিয়েতে খুব ঝামেলা হয়, তাতে আমার বোনও মারা যায়। রাজু দোষ দেয় সেই মেয়েটিকে, তার জন্য নাকি তার মা মারা গেছে। সেই অপবাদ মেয়েটি নিতে পারে। মেয়েটি বিয়ে করে অন্য একজনকে। এখন স্বামীর সাথে বনিবনা না হয় আবার রাজুর সাথে যোগাযোগ করে। দুজনের সম্পর্ক রয়েছে আমি জানি স্যার। এই যে 2 দিন রাজু বাড়ি ফেরেনি, নিশ্চয়ই এই মেয়েটির সাথে দেখা করতে গেছিল স্যার। দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, এই তো সেই মেয়েটি, নাম আফরিন। কি হয়েছে স্যার ওর? কিচ্ছু না, একটু অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। শুনুন, আপনার ভাগ্নে আমাদের কাছেই আছে, ভালো আছে, সুস্থ আছে। ওকে আমাদের তদন্তের কাজে দরকার, শেষ হয়ে গেলেই ছেড়ে দেবো। আর আপনি চাইলে ভেতরে গিয়ে ওর সঙ্গে দেখা করে নিতে পারেন। অধিকারী বাবু, ওনাকে নিয়ে যান। দত্ত, মামা ভাগ্নে ভেতরে কি কথা বলছে লক্ষ্য রাখবেন, সেরকম কিছু জানতে পারলে আমাকে জানাবেন। ওকে স্যার। মেয়েটির কি অবস্থা? জ্ঞান হারাচ্ছে, একটু স্টেবল হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ডক্টর। দেখে শুনে মনে হচ্ছে ডিএসপি আলমগীর ঠিক রাস্তাতেই হাঁটছেন। অন্যদিকে জ্ঞান ফেরে আফরিনের। জ্ঞান ফেরার পর সে যে বয়ান দেয় তার থেকে জানা যায় যে আফরিনের বিয়ে হয়েছে কয়েক মাস হলো। তার স্বামীর নাম আশরাফ। তার বয়ফ্রেন্ড জেদাজেদি করে বলে তাকে অন্য লোককে বিয়ে করতে হয়। এই ঘটনা আশরাফ জানতে পেরেছে। আফরিনের বাবা মা মারা যাওয়ার পর সেই ছোটবেলা থেকে আফরিনকে মানুষ করেছে এই আশরাফের মা। আফরিন কোনোদিন এই মাকে অবহেলা করতে পারেনি না, সেই বাড়ি ছেড়ে চলে যেতে পেরেছে। তার কারণ এই বাড়িটা যেখানে তারা থাকে, সেই বাড়িটা আফরিনের বাবার। যেদিন আমি থানায় আসি সেদিন সকালে আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল স্যার। আমি আমার বাড়িতে ব্লাউজের কাজ শেষ করে আমার বন্ধু মিনুর বাড়িতে পৌঁছাই। ওখানে পৌঁছে দেখি তুমি তুমি এখানে এই সময় কি করছো? মিনু, এই মিনু, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কি করছো তুমি মিনুর সঙ্গে? কি করেছো তুমি মিনুর সঙ্গে? মেরে ফেলেছো মিনুকে, মেরে ফেলেছো তুমি। তার মানে সকাল থেকে টিভিতে যে ঘটনাগুলো দেখাচ্ছিল, যার কথা বলছিল, আসলে তুমি ওই মেয়েগুলোকে মেরেছো। তুমি মেয়েগুলোকে মেরেছো। আমি সবাইকে বলে দেবো, না না না,
শুধু একটা কথা আমার জানার ছিল আফরিন, তুমি আর রাজু মিনুর বাড়িতেই দেখা করতে, তাই না? তোর প্রেমিক এসে গেছে, ডাকবো ভেতরে? হ্যাঁ ডাক। ন্যাকামি করছিস কেন? দেখ আফরিন, তোরা এখানে দেখা করিস সব ঠিক আছে, কিন্তু আসলে আমার শাশুড়ি মা না তোকে সন্দেহ করছে। আমি আপাতত এটা বলে কাটিয়ে দিচ্ছি যে তোরা কাজের সূত্রে দেখা করিস, কিন্তু সত্যিটা তো একদিন সামনে বেরোবেই, বল। আর এভাবে দেখা করে কি লাভ বলতো? সত্যিকারের ভালোবাসা লাভ লোকসান বোঝে না। বোঝে বলেই সামান্য একটু ঝগড়াতে তুমি আশোককে বিয়ে করে নিলে। এখন থাকতে পারছো কি? আজকে আমাদের এই লুকিয়ে লুকিয়ে দেখাও করতে হতো না। সমাজও আমাদের মেনে নিত তো। ভালোবাসায় না দুটো মানুষের রক্তই, সে হিন্দু হোক বা মুসলমান। এই সমস্ত সিনেমার সংলাপ না মুখে বলতেই ভালো লাগে। তুমি পারতে না? আমার নিকার থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে পালিয়ে যেতে পারতে না তুমি? এবার আমি কাউকেই ছাড়বো না, দরকার হলে তোমার ওই আশোককে মেরে তোমাকে নিয়ে আমি পালিয়ে দেখো। আচ্ছা, তাহলে ওই দিন রাজু তোমার সঙ্গে দেখা করার জন্যই ওখানে গিয়েছিল। ওখানে গিয়ে দেখে আশরাফ আছে। আবার পরে ফিরে আসে খুন আবার খবর পেয়ে। আমরা দেখতে আসি যে খুন কে হয়েছে, তুমি না মিনু। আমি রাইট মিস্টার রাজু? হ্যাঁ স্যার, খুন হয়েছে শুনে আমি খুব ভয় পেয়ে যাই। আমি চলে যাই দেখতে, গিয়ে অনেক পুলিশ দেখে আমি খুব ঘাবড়ে যাই। আমার মনে হয় স্যার আমাদের সম্পর্কের কথা জানাজানি হতে আর মিনু আমাদের হেল্প করেছে সেটা জানতে পেরে আশরাফকে মেরে ফেলে। আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তোমরা দুজন আমাদের হেফাজতেই থাকবে, বুঝতে পেরেছ? ডিএসপি আলমগীর নিশ্চিত যে এই ঘটনার সঙ্গে আশরাফ জড়িত, কিন্তু এমনও হতে পারে যে আফরিন আর রাজু মিলে আশরাফকে জড়াচ্ছে। সমস্ত উত্তর পাওয়া যাবে যদি আশরাফকে খুঁজে পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে আশরাফ কোথায়? পুলিশরা সব অপদার্থ হয়ে গেছে, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, অথচ কেউ ধরা পড়ছে না। আরে বাবা ধরবে কি করে? এর মধ্যে আবার দেখো অনেক টাকার খেলা আছে। ঠিক বলেছিস, কিন্তু চেনম্যান কেন এরকম করছে বলতো? কাউকে মারার পর তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করছে, কি বাজে জিনিস বলতো? গল্পে হয় শুনেছি, এখন দেখি বাস্তবেও হচ্ছে। সামনে পেলে না একেবারে খুন করে দিতাম। এরপর চেনম্যান তোর বাড়ি যাবে না তো? বাড়িতে তোর নতুন বউ আছে। ইয়ার কি করছিস? আস্তে দে একবার, তারপর দেখাচ্ছি মজা। মজা মারতে হয় না, বাবা চেনম্যানকে ধরবে। দাদা 4টে চা দিন তো, আবার 4টে চা দিচ্ছি। একটা লাল বাইক ঢুকলো। হ্যাঁ বলুন। বলছি মিটার দেখতেছিলাম। ওইদিকে। আচ্ছা, আসুন। বলছিলাম একটু জল পাওয়া যাবে? জল পাওয়া যাবে। আমার দিকে বন্দুক দেখাচ্ছেন কেন? আমি কি করলাম? কি করেছেন না করেছেন থানায় গিয়ে জানতে পারবেন। ডোন্ট মুভ। স্যার, সাসপেক্ট আমার কাছে। কি করব? ওকে স্যার। আমি তো কিছু করিনি। চল। আমি কিছু করিনি তো। কিছু করিনি, চল থানায়। মনে হচ্ছে কি করেছিস না। যন্ত্রণা তাড়াতাড়ি নিয়ে সরাও। আমি তো চল। গাড়ি রাখুন। রাস্তা ফাঁকা কর।
আপনার স্বামী আশরাফ কিনা? না না ম্যাডাম, এ তো আশরাফ নয়। দেখুন ম্যাডাম, ভালো করে দেখুন ম্যাডাম, ইনি আপনার স্বামী আশরাফ নন। কি বলছেন ম্যাডাম? আমি আমার স্বামীকে চিনবো না? ম্যাডাম আমি আশরাফ নই, আমি শঙ্কর বোস। কি বলছেন ম্যাডাম? এটা তো আমার ভাই। দেখুন ম্যাডাম, এ দেখেন আধার কার্ড। শঙ্কর ঘোষ, এ তো ভারী মুশকিলে পড়া গেল। আশ্চর্য তো, এতক্ষণ পর্যন্ত স্যারের সঙ্গে সবার যোগাযোগ ছিল, হঠাৎ করে কি হলো? তাহলে কোথায় গেলেন ডিএসপি স্যার? স্যার, এই কি সেই? ইয়েস, এই সেই আশরাফ। আমি জানতাম ও জেনে গেছে পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে, তাই গ্রামে গ্রামে ও ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতো। ও ভেবেছিল কেউ ওকে চিনতে পারবে না। কোথায় কোন কোন বাড়িতে কোন কোন বউরা একা থাকে ও তার খবর নিত, তারপর তাদের টার্গেট করতো। এর মধ্যে ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস কর্মীকে ফলো করে ও জানতে চেয়েছিল পুলিশ ওর জন্য কতটা জাল বিছিয়েছে। সেই জেদে ও মানুষ মারার খেলায় মেতে উঠেছিল, কিন্তু ও বুঝতে পারেনি আমি আমার মহিলা পুলিশ অফিসারদের বাড়ি বাড়ি রেখে দিয়েছি বউ সাজিয়ে। ও ভেবেছিল ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস কর্মীকে পুলিশ থানায় ধরে নিয়ে চলে যাবে, আর সেই ফাঁকে ওর জঘন্য নোংরা কাজগুলো সারবে। ও বুঝতে পারেনি চায়ের দোকানের লোকজন যারা ছিল তারাও আমার এই অফিসার বন্ধুরা। এবার তোর খেলা শেষ। বউয়ের প্রতি ঘেন্না থেকেই ও এতদিন এই খুনগুলো করে আসছিল। আফরিন, বিয়ের পর রাজুর সঙ্গে আবার যোগাযোগ করা তোমার উচিত হয়নি। যদি এটা না করতে তাহলে এত নিরীহ মেয়ের প্রাণ যেত না। মরে যাওয়া উচিত, তোমার মতো লোকের মরে যাওয়াই উচিত। শান্ত, ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ওকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ওর মতো মরা উচিত, মরে যাওয়া। শান্তন, শান্তন, উচিত ওর। শান্তন, জানো কেন আবার ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে মরে যাওয়া, মরে যাওয়া উচিত। শান্তন,
অবশেষে ধরা পড়েছে চেইনম্যান আশরাফ। তার বিরুদ্ধে আইনের 302 এবং 307 ধারায় মামলা চলছে এবং মানুষ আশা করছে তার সাজা শিগগিরই ঘোষণা করা হবে। বেথুয়াডহরি শহর এখন স্বাভাবিক, শান্ত। মানুষ আগের মতোই জীবন যাপন করছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং শহরের মেয়েরা নিশ্চিন্ত। আমরা তো এটাই চেয়েছিলাম, তাই তো? আমি সুদীপ মুখার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরও একটি সত্য ঘটনা নিয়ে। যাবার আগে বলে যাই, সাবধান হন, চোখ কান খোলা রাখুন। কোনো অচেনা ব্যক্তিকে ঘরে ঢুকতে দেওয়ার আগে 5 বার ভেবে দেখুন আপনি কি সুরক্ষিত। নিজের সুরক্ষা নিজের হাতে। বি অ্যালার্ট, বি সেফ। আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। জয় হিন্দ।